পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবের মধ্যে ৬৯৪টি প্রস্তাবের মধ্যে ৫০০টির অধিক প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। আপত্তি জানিয়েছে ৭৩টিতে। ৩ দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন এবং সংস্কার ইস্যুতে এখনও রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন অবস্থানে। বিশ্বাস অবিশ্বাসের রাজনীতিতে সামনের দিনের বাস্তবতা কি, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। সেই সঙ্গে আরও আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আজকের আয়োজনে। নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে ৫ সংস্কার কমিশনের ৬৯৪টি সংস্কার প্রস্তাবে ৫০০টির বেশি প্রস্তাবে একমত হয়েছে বিএনপি এবং ৭৩টিতে আপত্তি জানিয়েছে। আজ আমরা দেখলাম যে বিএনপি নেতা মির্জা আব্বাস জানালেন যে সংস্কার বিপর্যয় ডেকে আনবে, সেই সংস্কার চাই না। কোন সংস্কারগুলো বিপর্যয় ডেকে আনবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। কোন সংস্কার, যে সংস্কার জাতি এবং দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না, মন্দ বয়ে নিয়ে আসবে, সেই সংস্কারগুলোতে বিপর্যয় ডেকে আনবে। কোন সংস্কার কি জাতির জন্য অমঙ্গল বয়ে আনতে পারে? অনেক সময় পারে। লাইক আপনার ধরেন যে নারী সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, যত ইসলামিক দলগুলো আছে তারা কিন্তু দেখেন একদিকে চলে গেছে। আমার যদি ভুল না হয়, মঞ্জু ভাই এখানে আছে, তারা একদিকে চলে গেছে। ওখানে খুবই বিতর্কিত অনেক রকম এই ধরনের রং চিন্তা ভাবনা। আমি একজন নারী, আমি আপনার সাফারারদের অন্যতম, আমি বাংলাদেশে প্রেক্ষাপটে। কিন্তু তারপরেও আমি বলবো ২০২৫ সালের যে বা যারা নারীদের সংস্কারগুলো করেছেন, আমি তাদেরকে সম্মান রেখেই বলতে চাই, তারা কি মাথা খাটিয়েছেন? ২০২৫ সালে যখন আপনি স্টাডি করেছি আমার ছেলে বন্ধুদের সঙ্গে, যারা কখনো কখনো সমান সমান, কখনো কখনো আমরা বেশি নাকি, কখনো কখনো খুব কাছাকাছি, তখন এই সময়টায় কেন আমি আমার নিজেকে ছোট করব? আমি ইলেকশন করব, তারপরেও আমি আমার নামের সঙ্গে সংরক্ষিত রাখবো কেন? ৩০০ আসন যদি নরমাল সাধারণ হয়, আবার ৩০০ আসন সংরক্ষিত কেন? আমি কিন্তু এই সম্মান চাই না। সংরক্ষিত করে ওগুলোকে ইলেকশন করতে বলবো। ওটা ইলেকশন করব, আমি তো বলছি এটা ইলেকশনও করব। যেমন সংরক্ষিত কমিশনারদের মতো, কমিশনাররা ৩ আসন নিয়ে ইলেকশন করে, তারপরেও তাদের কিছুই নাই। এগুলা কি অনেক ধরনের দুষ্টুমি না? এই দুষ্টুমিগুলো না বের করতে পেরে ওই কমিশনারদের যদি আপনার বিল আকারে যদি তাদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া যেত, যে তারা কেন ৩ আসন করবে, তারা ১ আসনই করুক, এবং তাদেরও নারী পুরুষরা মিলেই ভোট দিবে। আমি নারী দেখে শুধু নারীরা ভোট দিবে তা কেন? একজন নারী যদি পুরুষ নির্বাচিত করতে পারে, একজন নারীকেও পুরুষ নির্বাচিত করতে পারে, কেন করতে পারে না? শুধু নারীরা ভোট দেবে বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। না, আচ্ছা না, যে এরকম প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয়েছে, নারীতে প্রতিদ্বন্দ্বী, ভোট নিশ্চয়ই এরকম স্পেসিফিক করে দেওয়া হয়নি। ভোটার সবাই ভোট দেবে, ভোটার সবাই ভোট দিবে। আমি নিজেই এই কথাটা বলছি, কথার কথা বলছি। এখন আপনার মনে করেন যদি সবাই ভোট দেয়, তাহলে বিলটা কেন 2 রকম হবে? না, প্রস্তাব তো দিতেই পারে তাদের, এটা তো আর বিলটা কেন 2 রকম? তারা প্রস্তাব দিয়েছে, তা প্রস্তাব দেওয়া মানে ফাইনাল না। আমি আমার জায়গা থেকে বললাম, আমি আমার জায়গায় বলি, আপনি যেটা আপনার জায়গা থেকে বলছেন, আপনার ব্যক্তিগত একটা অভিমত জানতেই চাই। একজন রাজনীতিক হিসেবে না, আপনি তো ছাত্র রাজনীতি থেকে রাজনীতির সাথে জড়িত, আপনিই বলেছিলেন, সেই জায়গা থেকে একটু জানতে চাই যে সংরক্ষিত নারী আসন নাকি নির্বাচন করে আসলে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হওয়া, কোনটি বেশি সম্মানের? প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হওয়া। সংরক্ষিত কখন ছিল? যখন দেশ স্বাধীন হয়েছে, নারীরা পশ্চাৎপদ ছিল, যখন নারীরা কোনো কিছুই করতো না। অর্থনীতি মুক্তির লক্ষ্যে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নারীদেরকে ঘর থেকে বের করলেন, আপনার মনে, আপনি পড়লে দেখবেন, আপনার তখন জন্ম হয় নাই, আপনি তখন ক্ষেত খামারে নারীদেরকে কাজ করালেন, সূর্যমুখী ফুলের চাষ করালেন, নারীদেরকে নিরক্ষরতা দূর করালেন। এগুলো কিন্তু নারী পুরুষ অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একসাথে কাজ করলেন। আজকে এই একসাথে কাজ করার জায়গায় আছি, এবং এই একসাথে কাজ করার জায়গায় কিন্তু আপনার এই যে আজকের যে চিফ অ্যাডভাইজার,
উনি নিজে উনি এনজিও করেছেন, এনজিওতে নারীদেরকেই বেশি উনি ইম্পর্টেন্সি দিয়েছেন। এটা কি ইম্পর্টেন্সির লক্ষ্য? আপনার আমি যে কোনো স্ল্যাং জিনিস স্ল্যাং, আমি আপনার উন্নত দেশগুলোতে পুরুষরা যদি অসৎ কাজ করে তাদের কিন্তু শাস্তি হয়। ঘরে বাচ্চা রেখে বউ রেখে যদি অসৎ কাজ করে, সে অসৎ নারীর কাছেই যাক বা সৎ নারীর কাছেই যাক, সে অসৎ না, নিশ্চয়ই অসতী। তাহলে সেইখানে তাকে আপনার সেটার শ্রমজীবী নারীর মধ্যে আনতে হবে। এটা কি আপনার যে কোনো কাজকে প্রাধান্য দেওয়া হলো না? অসৎ কাজগুলোকে প্রাধান্য দেওয়া হলো না? আমার বলতে লজ্জা লাগছে, তারপরেও আমি বলছি, আমার এই বয়সেও আমার লজ্জা লাগছে। আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই যে আমি এই কাজগুলো নারী আসন 100টি করার বিষয়ে বিএনপি একমত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে তাদের ভিন্নতা রয়েছে, মতভিন্নতার কথা বলছি। যদি একটু জানতে চাই, আপনিই বলছিলেন যে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে আসলে সংসদ সদস্য হওয়া বেশ সম্মানজনক, তাহলে আপনার দল এমনটি মনে করছে না কেন? দেখেন, দল যেটা মনে করছে, যখন এই কথাগুলো 300 হয় তখন দলের ওইখানে 100 যায় পড়ে। দল তখন চিন্তা করতেই পারে তাহলে 100 বার্গেনিং করে নিই, এটা হতে পারে। আমি নারী হিসেবে কথাটা বলেছি, আমার কাছে এটা ইনসাল্টিং মনে হয়। এখন আমার মতো যারা 2 কলম পড়ালেখা করেছে তাদের কাছে এটা ইনসাল্টিং মনে হয়। এখন আমি আমার জায়গা থেকে বলেছি, সবসময় যে দলকেই নিয়ে কথা বলতে হবে, আমিও তো একজন মানুষ, আমি আমার মানুষত্বের জায়গা থেকে বললাম এই কথাটা। আর বিএনপি যে কথাটা বলছে ওইটাও দেখেন, সরকার ওই জায়গাতে ওই ধরনের আলোচনা যেটা হয়েছিল, সেইখানে বিএনপি নির্বাচন নিয়ে যে সমস্যাটা আছে, 100 নারী আসন যদি দেয় 300 আসনের মধ্যে, এবং সেটা ঘূর্ণায়মান, এইবার বছর ওই 100 আসনের সঙ্গে নির্বাচন করবে, তারপরের বছর ধরেন আপনার আসন, আপনি যেখানে আপনার জন্মস্থান বা স্বামীর বাড়ি, সেইখানে আপনি যেখানে কাজ করেন সেখানে আপনি ইলেকশন করলেন, পরের বছর আমার আসনটা আপনার পাশেরটা ইলেকশন হলো, আপনি কিন্তু অনেক ভালো কাজ করছেন, আপনি কিন্তু দাঁড়ানোর মতোই সুযোগ পেলেন না। এই যে ঘূর্ণায়মান, এটা কি নারীকে আরেক ধাপ অপমানের জায়গায় নিয়ে যাওয়া হয় না? কিন্তু সেখানে নিশ্চয়ই আলোচনার সুযোগ ছিল। আচ্ছা, আমি বিষয়টা একটু ক্লিয়ার করি আপনার সাথে। যেটা প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই, কারণ এই যে 100 আসনের ইলেকশন হবে, এতে বোঝা যাচ্ছে যে নীলোফার মনি এবার এমপি হবেনি, মানে এবার আর তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সুতরাং অ্যাডভান্স, কারণ আমাদের সমাজে নারী নেত্রী নাই, তো পলিটিক্যাল লিডারশিপের মধ্যে গ্যাপ আছে। কারণ সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন না, এখানে কিন্তু আপনি একটা জিনিসের গ্যাপ হচ্ছে, সেটা হচ্ছে এখানে সংরক্ষিত মানে এটা না যে ওনারা বিনা মানে ভোট ছাড়া হবেন, ওনারা ভোটের মাধ্যমেই হবেন, সরাসরি নির্বাচনের মাধ্যমে। তাহলে সংরক্ষিত নামটা থাকবে কেন? সংরক্ষিত করা হচ্ছে এই জন্য, যেটা স্পেশালি শুধু এখানে নারীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে ফর এক্সাম্পল আপনাকে বোঝার জন্য বলছি, ধরেন ঢাকা 10 আসন, 11 এবং 12, আমরা এরকম চাই না। এই 3টা আসনে মিলে যদি এখন যে ফরম্যাটে আছে, আমাদের তো আসন আছে 300টা, বলা হচ্ছে এই 300টা আসনে নারী পুরুষ সবাই সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর 100টা আসন রাখা হবে শুধু নারীদের জন্য, যেখানে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন প্রশ্ন হচ্ছে এই 100 আসন কোনটা? তো প্রাথমিক প্রস্তাবে বলা হচ্ছিল যে 3টা আসন মিলে একটা আসন হবে, যেটা আমাদের ওই যে কিন্তু পরে এটাকে ই করা হয়েছে। তখন আমরা বলেছি যে 3টা আসন মিলে যদি একজন এমপি হন, তাহলে দেখা যাবে প্রায় 12 থেকে 15 লাখ ভোটার। একজন নারীর পক্ষে 12-15 লাখ ভোটারকে তো মানে করা, তার ভোট চাওয়া, দাঁড়ে যাওয়া তো একটু কঠিন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পুরুষ বা সাধারণ আসনে যিনি এমপি হবেন উনি হবেন 2 লাখ 5 লাখ ভোটে, আর একজন নারী হবেন 10-15 লাখ ভোটে। তখন তো তাদের মধ্যে একটা মুজিবুর রহমান মঞ্জু, বর্তমান বাস্তবতা যদি আমরা তুলে ধরি, নারীরা কিন্তু পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব ক্ষেত্রে কাজ করছে। রাজনীতিতে নারীরা কেন পিছিয়ে? নাকি নারী নেতৃত্ব এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর মাঝে সদিচ্ছার অভাব দেখেন? না, এটা আপা আছেন। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলি যে আমরা প্রথম থেকে আমরা সবাই চেষ্টা করছি যে আমাদের দলে 33% একটা প্রভিশন রাখা হয়েছে যে নারী নেতৃত্ব যাতে মিনিমাম 50-50 তো আমাদের সমাজেই আছে, রাষ্ট্রেই আছে, তাহলে তো হওয়া তো উচিত 50-50 যদি আমরা রেশিও হিসেবে করি। কিন্তু বলা হচ্ছে মিনিমাম, যেহেতু আমাদের এখানে নারীদের রাজনীতিতে সংকট আছে, এটা আমি বলছি কেন, নারীদেরকে এগিয়ে আনার জন্য বলা হচ্ছে যে তাদেরকে প্রত্যেকটা দল কমপক্ষে 33% নারীর নিশ্চিত করতে হবে। আমরা কিন্তু এটা চেষ্টা করছি, কিন্তু পারছি না। কেন পারছি না? দেখেন, আমাদের দেশের যে রাজনৈতিক বাস্তবতা, আমরা রাজনীতি মানে কি, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, দিনে রাতে সংঘর্ষ, নানা রকমের সিচুয়েশন।
আমাদের দেশের নারীরা বেশিরভাগই হচ্ছে ঘরমুখী। নারী মানেই মনে করা হয় যে উনি হয়তো গৃহস্থলীতে থাকবেন, উনি মা, উনি ফ্যামিলি দেখবেন, উনি বোন ইত্যাদি। এটা একটা দৃষ্টিকোণ, যার কারণে নারীরা রাজনীতিতে আসতে চান না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নারীরা রাজনীতিতে আসলে যেটা হয়, আপা এখানে বাস্তবতার সাক্ষী, ওনাদেরকে অনেক রকমের হ্যারাসমেন্ট, টিজ, বক্তব্য, নানা ধরনের, ওনার প্রতিদ্বন্দ্বী নারী হওয়ার কারণে দেখা যাবে যে ওনার বিরুদ্ধে একটা কথা বলে বসছেন। হ্যাঁ, তো আমাদের সমাজ ব্যবস্থায় নারীদেরকে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়। একটা নারী মুভ করা, তার জন্য ধরেন আমরা আজকে রাত্রে সবাই সিলেট যাব, আমাদের একটা সম্মেলন আছে, কিন্তু আমার 2টো বোন বা 2জন নারী নেত্রী যখন যাবে তার জন্য আমাকে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হয়, কারণ তাদের বিশ্রামের ব্যাপার আছে, তাদের নানা ধরনের ফ্যাসিলিটিসের ব্যাপার আছে। তো এই সমস্যাগুলো আমাদের সমাজ তৈরি না হওয়ার কারণে, আমি আপনাকে একটা কথা বলি, ঢাকা শহরে আপনারা মাঝে মাঝে ট্রাফিক জ্যামে পড়েন না? জ্যামে পড়েন তো। একটা পুরুষ কিন্তু হঠাৎ যদি তার টয়লেট ব্যবহার করার দরকার হয়, সে নেমে কিন্তু রাস্তা থেকে, ধরেন ইমার্জেন্সি, সে একটা মসজিদে যেতে পারে, সে একটা পেট্রোল পাম্পে যেতে পারে, একজন নারী কি যেতে পারে কোথাও? পারে না। ফলে আমাদের দেখবেন নারীদের মধ্যে কিন্তু ইউরিনাল ক্রাইসিস, পানি খাওয়া, আমি শুনেছি অনেক আমাদের বোনেরা তারা পানি খান নাই ভয়ে, যে আমি রাস্তা জ্যামে পড়লে, লম্বা জ্যামে পড়লে আমি কোথাও ইয়ে করবো। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘন্টার পর ঘন্টা জ্যাম পড়তে আমরা দেখেছি না? আমাদের সমাজ ব্যবস্থাটা নারীর জন্য সেভাবে তৈরি করা নাই। তো রাজনীতির বাস্তবতাটা আমরা একটু নীলুফার চৌধুরী মনির কাছ থেকে বুঝতে চাই। নীলুফার চৌধুরী মনি, যেমনটি আসলে মুজিবুর রহমান মঞ্জু বলছিল যে নারীরা রাজনীতিতে আসতে চায় না, নাকি দল সেভাবে মূল্যায়ন করে না? নারীরা রাজনীতিতে আসতে চায় না ঠিক না সম্পূর্ণরূপে। এখানে মঞ্জু ভাইয়ের সঙ্গে আমার দ্বিমত কিছুটা আছে। আমি যদি 90-এর দিকে তাকাই, আন্দোলনে প্রথম আপনার 3 হল, ঢাকা ইউনিভার্সিটির 3 হলের মেয়েরা কিন্তু ব্যারিকেড ভেঙে বের হয়েছিল। মেয়েরা বের হতে পেরেছিল বলেই কিন্তু পুরুষরা পরে বের হতে পেরেছিল, কারণ ধরপাকড় পুরুষদের কিন্তু অনেক সমস্যা থাকে, এবং তখন অনেক নারী বের হয়েছিল। 90 থেকে 2024 প্রায় 34 বছর। 34 বছর পরে আপনি মঞ্জু ভাই 3 জনেই অবলোকন করলাম যে জুলাই যে অভ্যুত্থান, সেখানে নারীরা পুরুষদের চেয়ে রাত 2টা, 3টা, 4টা হাজার হাজার নারী রাস্তায় বের হয়ে গেল। বিরাট অবদান তাদের। তো তাদের অবদানটা আপনার, তাহলে তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন কেন? হোয়াই? এই যে তারা টিকতে পারে না, টিকে থাকতে দেওয়া হয় না, এই যে আমাদের পুরুষ ভাইদের মাইন্ডসেটটা, তারা তাদেরকে ওইভাবেই কাজে লাগাবে, কিন্তু পরবর্তীতে প্রভোগ করবে, যাতে এইভাবে কথা বলবে যে তারা যেতে বাধ্য হয়। একটা নারী ওইভাবেই মানুষ হয়েছে জন্মের পরে থেকে, সে 5টা জিনিস সহ্য করতে পারে, কিন্তু তার চরিত্র নিয়ে কথা বললে, তার বেলাজ নিয়ে কথা বললে, বেয়াদবি নিয়ে কথা বললে, সে কিন্তু ভীষণ মাইন্ড করে এবং মনে করে যে এই জায়গাটা আমার জন্য না, এই জায়গাটা আমার জন্য না বলে তাকে কিন্তু ফিরে যেতে হয়। কিন্তু একটা পুরুষ, পৃথিবীতে এমন অনেক পুরুষ আছে যারা রাজনীতি কখনো করবে না বলে পরে রাজনীতিই করে, কিন্তু অনেক নারী আছে যারা রাজনীতি করবে না বলে কিন্তু রাজনীতি খুব কম করা হয়েছে। করবে না মানে করবে না, তারা কিন্তু অনেক সময় বাধ্য হয়েছে নারী হিসেবে না, পুরুষের প্রক্সি হিসেবে। একটা পুরুষ রাজনীতি করে, সে মারা গিয়েছে, তার ওয়াইফ হিসেবে, তার কন্যা হিসেবে, সে তখন ওই পুরুষের ভোটটাকে ওইভাবেই তার মাইন্ডসেটটা তৈরি করা হয়। তার মানে এইটা কিন্তু নারী না, এটা পুরুষের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সে, তার কিন্তু ওই জায়গায় কোনো অভিজ্ঞতা লাগে না। পুরুষের প্রতিনিধিত্বের পাশাপাশি কিন্তু সেখানে পরিবারতন্ত্র আমরা দেখছি। ওইটাই, সেটা পরে আসুক। আমি এখন নারী নিয়ে কথা বলছি, আমি পরিবারতন্ত্র নিয়ে কথা বলছি না। তো আমি নারী হিসেবে যদি আমি পুরুষের প্রতিনিধিত্ব করতে গিয়ে আমাকে নারী হতে হয়, আমি তো এরকম নারী চাই নাই। আমি সেই নারী চেয়েছি যে নারী আপনাকে সেভ করেছে, আপনাকে বের করেছে। আপনি যদি মনে করেন 52 ভাষা আন্দোলন, আপনি দেখেন ওইখানে পুরুষের চেয়ে নারী কোনো অংশে কম ছিল না, বরং অনেক বেশি ছিল। সেই সময়টায় ভাষার জন্য, মায়ের মাতৃভাষার জন্য নারীরা যেভাবে ওই সময়ে, আপনার 90-এর চেয়ে অনেক বেশি আগে, তখন নারীরা বের হতো না বললেই চলে। শতকরা 1-2-3% নারী বের হতো, তার মধ্যে এত নারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলো, শহীদ মিনারে তারা কিন্তু আন্দোলন করেছে দিনের পর দিন ভাষার চেয়ে। তো এই যে ভাষার অধিকার চেয়ে আন্দোলন করা, এটা কিন্তু চারটিখানি কথা না। যুগে যুগে 71-এ নারীরা আসছে, নারীদের নামটা দেখেন বীরাঙ্গনার মধ্যেই কিন্তু আপনার রয়ে গেছে ব্র্যাকেটে।
কেন একজন পুরুষ যদি মুক্তিযোদ্ধা হয়, হোয়াই নট নারী মুক্তিযোদ্ধা হতে পারবে না? তার নাম কেন বীরঙ্গনা থাকবে? তার মানে বীরঙ্গনা বললেই মানুষ কিন্তু অন্যভাবে চোখ দিয়ে আবার তাকিয়ে দেখে। মুক্তিযোদ্ধা বললে কিন্তু অন্যভাবে চোখ দিয়ে তাকিয়ে দেখে না। একটা মুক্তিযোদ্ধা, অনেক পঙ্গু মুক্তিযোদ্ধা আছে যার হাত নাই পা নাই, সে বেঁচে আছে, সে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ যে সৃষ্টি হয়েছে তাদের জন্য, সেটার জন্য অ্যাডভান্স প্রতিনিধিত্ব করছে। কিন্তু অনেক নারী আছে যারা তাদের সম্ভ্রম হারিয়েছে, সেটাও তো একটা অনেকটা শারীরিক এই গঠনগুলোর মতোই। তো সম্ভ্রম হারালে তার নাম বীরঙ্গনা কেন হবে? কেন হবে না মুক্তিযোদ্ধা? তো অনেক নারী তো আছে বন্দুক দিয়ে যুদ্ধ করেছে, তাকেও কিন্তু মুক্তিযোদ্ধা বলে নাই, তাকেও কিন্তু এই বীরঙ্গনার মধ্যেই আপনি রেখে দিয়েছে। ধন্যবাদ। এই জায়গায় আমি তো আমার ওই জায়গা, আমার জন্মের জায়গাটাই আমি সেখানে আমি প্রশ্ন রাখতে চাই মুজিবুর রহমান মঞ্জুর কাছে। আমরা যত আন্দোলন সংগ্রামের কথা বলি, আমরা ইতিহাস যদি ঘাটতে যাই, আমরা দেখি যে পুরুষের পাশাপাশি নারীরা অগ্রগামীদের তালিকায় ছিল, তারপরও নারীদের কেন অবমূল্যায়ন করা হয়? দেখেন, নারীদের কিন্তু আমি বারবার বলেছি, পলিটিক্সে বলেন যে কোনো কিছুতে নারীরা যখন এগিয়ে আসে তখনই বিজয়টা হয়। এবারে কিন্তু আন্দোলনের বিজয়ের একটা প্রধান কারণ ছিল যে নারীরা সামনের কাতারে ছিল। শুধু বিজয়ের অনুষঙ্গ হয়ে থাকবে, সেটাই আমার প্রশ্ন। যেটা আপা যেটা বলেছেন, আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে নারীরা আগ্রহী না মানে নারীদের দোষ না। ওই যে আপা কিন্তু আবার জবাবও দিয়েছেন যে একটা নারী এসে সে টিকতে পারে না কেন। ধরেন একটা নারীর কস্টিউম নিয়ে কথা বলে, হ্যাঁ, একটা নারীর চলন বলন নিয়ে আপনি যখন প্রশ্ন তুলেন, আপনি একটা পুরুষ নিয়ে তো তুলছেন না। তো সেজন্য বলছি যে আমি কিন্তু মানে দায়ী করছি না, আমি বলছি এখন কিন্তু দেখেন অনেক ইমপ্রুভ করেছে। আপনি এখন যদি দেখেন ডিসি, সচিব, ইউনো, পুলিশ অফিসারের মধ্যে অনেক নারীদেরকে দেখতে পাবেন, যেটা কিন্তু গত 5 বছর 10 বছর আগে আপনি সেরকম দেখবেন না। ফলে এটা কিন্তু যাত্রা শুরু হয়েছে। এক সময় বলতো যে নারী কীভাবে পুলিশে চাকরি করবে, এখন নারীরা পুলিশ অফিসার হচ্ছে, ডিস্ট্রিক্ট মানে একটা জেলা পরিচালনা করছে, একটা সচিবালয়ের দায়িত্ব পালন করছে। অগ্রগতি হয়েছে, কিন্তু রাজনীতিতে কেন অবনতি হলো? রাজনীতিতে দুইটা বিষয় আপা যেটা বলেছে যে মানুষ তো অনেক সময় উল্টা বলে যে আমাদের দেশের প্রাইম মিনিস্টার নারী, বিরোধী দলের নেত্রী নারী, বিভিন্ন দলের প্রধান জায়গায় নারী, ঠিক আছে, মাঝখানে ব্র্যাকেট আছে। ওই যে আপা যেটা বলেছেন যে এটাকে উনি বলেছেন, আমিও একমত, এটা উনি নারী হিসেবে প্রক্সি হিসেবে এসেছেন। তারপরও আমার কথা হচ্ছে প্রক্সি হিসেবে যেই আসুক, প্রক্সি হিসেবে নারী হিসেবে এসেছে ঠিক আছে, কিন্তু নারী হিসেবে এসে নেতৃত্ব তো দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে নারীদের কি রাজনীতিতে যে বিতর্কটা, যে নারীদেরকে কি রাজনীতিতে সুযোগ দেওয়া হয় না, নাকি নারীরা আসতে চায় না? আমি মনে করি দুইটাই সত্য। সুযোগ দেওয়া হয় না বলেই, প্রতিবন্ধকতা থাকে বলে ওরা সুযোগ নিতে পারে না বা আগ্রহী হয় না, অপমান অপদস্থতার ভয় থাকে, নানা ধরনের পরিস্থিতি থাকে। এই জন্যই আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলোকে নারীদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। যেমন এবারে আমরা যেটা করেছি, দেখেন আমাদের দলের ইন্টারন্যাশনাল উইংয়ের চিফ করেছি আমরা আমাদের একজন নারী বোনকে, এবং মানে শি ডিড ভেরি গুড, তার পারফরমেন্স অনেক ভালো। ঠিক তেমনি আমরা আমাদের স্টুডেন্ট উইংয়ে দেখেছি, আমরা যখন মেয়েদেরকে দায়িত্ব দিয়েছি, ওরা অনেক সিনসিয়ার, অনেক বেটার পারফরমেন্স করছে। এখন অসুবিধা হয় আমাদের সমাজ ব্যবস্থার এখানে এসে, যে একটা মেয়ে যখন রাজনীতি করছে তার ফ্যামিলি এম্বারাস ফিল করছে, তার ফ্যামিলি বলতেছে তুমি রাজনীতি করতেছো, তোমার ভবিষ্যৎ কি হবে, মারামারি হবে, গন্ডগোল হবে। তারপরে কারণ রাজনীতিতে তো গন্ডগোল মারামারি হচ্ছে, এটা সত্য কথা। একটা ছেলের ব্যাপারে বদনামি ছড়ালে যত সহজ, এখন তো আরো সোশ্যাল মিডিয়ায় খুব বাজে অবস্থা, ঠিক আছে না? একটা ধর আমার সাথে কম্পিটিশন হচ্ছে, একটা আমার কাউন্টার পার্টে যিনি প্রেসিডেন্ট ইলেকশন করবেন উনি হয়তো একজন নারী। তো আমরা খুব সহজেই নারীদের নাজুক জায়গায় আমরা আঘাত করি, প্রতিযোগিতা যখন পারি না পেরে আমি তখন তার চরিত্র, তার কস্টিউম, তার বিহেভিয়ারাল প্যাটার্ন এগুলো নিয়ে কথা বলছি। এই জিনিসগুলো ধীরে ধীরে কিন্তু সেরে যাচ্ছে। আমাদের আজকের আলোচনার টপিক কিন্তু নারী ইস্যু ছিল না, যেহেতু আপা বলেছেন আমি একটু প্রাসঙ্গিকভাবেই বলছি। এই যে নারীর সংস্কারের জায়গায় যে কথাটা এসেছে, দেখেন সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে, যেখানে নির্বাচন কমিশন, সংবিধান সংস্কার কমিশন, একটা ঐকমত্য কমিশনে বলেছে যে 100 আসনে সরাসরি নির্বাচন হবে, সেটা নারীদের জন্য। এখানে আমরা সবাই একমত হতে পারি নাই এই জায়গায় যে এই 100 আসনটা কিভাবে ইলেক্টেড হবে, রোটেশন সিস্টেমে হবে নাকি 3 আসন মিলে একটা আসবে। প্রক্রিয়া নিয়ে নিশ্চয়ই আলোচনার সুযোগ ছিল মুজিবুর রহমান। প্রক্রিয়া নিয়ে আলোচনা কেন শুধু সংসদেও নারীদের অলংকৃত হিসেবে না, অলংকৃত হবে না, চেষ্টা অলংকৃত হবে না, 100 আসনে সরাসরি ইলেকশন হবে। এখন যেটা আমরা একমত হয়েছি 100 আসনে সরাসরি ইলেক্টেড হবে, আবার 300 আসনে যেখানে নারীরা ইলেকশন করতে চায় সরাসরি, সেখানেও নারীরা করতে পারবে। এবং এই গ্র্যাজুয়াল প্রসেসে একটা সময় গিয়ে দেখবেন যে আপনি পার্লামেন্টে
একেবারে জনসংখ্যার যেভাবে আপনি হার দেখবেন, পার্লামেন্টে আপনি একই হার দেখতে পারবেন। এবং এই প্রসেসটা যখন চলতে থাকবে, চলতে চলতে আপনি একটা সময় দেখবেন যে 64টা ডিস্ট্রিক্টে 30টাতে হয়তো পুরুষ, 32টাতে হয়তো মানে নারী ডিসি পাবেন আপনি। তো এই যে কোনো জিনিস তো আপনাকে আমাদের সমাজ ব্যবস্থার এই জায়গাটাকে অতিক্রম করতে হচ্ছে। সমাজ ব্যবস্থার এই পরিবর্তনের জন্য আমাদের মানসিকতার পরিবর্তন কতটা জরুরি, সেই আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। মুজিবুর রহমান মঞ্জু, যে আলোচনায় আমরা ছিলাম, সংস্কার প্রস্তাবের প্রসঙ্গে আসতে চাই। বিএনপি বলছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা তাদের অঙ্গীকার, তবে একই ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না। ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন। এই দুটি প্রস্তাবে একমত নয় দলটি। তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আসলে কোন প্রক্রিয়া আনা সম্ভব? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের ব্যাপারে বিএনপির যে বক্তব্য আছে, এবং আমরা যে কমিশনের সাথে যখন বসেছি তখন তারা যেটা বলছেন যে যেহেতু আমাদের এটা হচ্ছে প্রধানমন্ত্রী বা মানে সংসদীয় ব্যবস্থা আমাদের যেটা, তো যেটা আপনার এই পদ্ধতিতে প্রধানমন্ত্রী হচ্ছেন চিফ এক্সিকিউটিভ, রাষ্ট্রপতি হচ্ছে একটা আলংকারিক পদ, ঠিক আছে? তো সেজন্য আমাদের এখানে রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে 2টা ক্ষমতার কথা বলা আছে। একটা হচ্ছে উনি প্রধান বিচারপতি নিয়োগ দিবেন, অর্থ বিলে উনি সম্ভবত তার একটা ইয়ে আছে যে উনি এটা ফেরত পাঠাতে পারবেন 15 দিনের জন্য, এরকম একটা তার জুরিডিকশন আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে মানে বেশিরভাগ কি মানে রাষ্ট্রপতি পুরোপুরি প্রধানমন্ত্রীর পরামর্শে কাজটা করবেন। ইভেন প্রধান বিচারপতি নিয়োগও উনি প্রধানমন্ত্রীর পরামর্শে দিয়ে থাকেন, যেটা আমাদের এখানে প্র্যাকটিস হয়েছে। এখন যখন বলা হয়েছে যে এই কথাটা সবাই মিলে বলেছিল যে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেয়া যায় কিনা, যেমন একটা কথা এসেছে যে রাষ্ট্রপতিকে আপনার প্রতিরক্ষার দায়িত্ব দেওয়া যায় কিনা, যে উনি সেনাবাহিনীর মানে প্রধান হবেন, উনি ওই জায়গাটা উনি সরাসরি দেখবেন। কিন্তু দেখা গেল যে এই জায়গায় কেউ একমত হতে পারছে না। বিএনপির যে জায়গাটায় মানে সংকট বা বিএনপির যে জায়গাটাতে বিএনপির আপত্তি, বিএনপি যে পরামর্শটা দিয়েছে এটা অলমোস্ট রাষ্ট্রপতিকে আলংকারিকভাবে রাখার কথাটা তারা মনে করছে। এখন আমরা কিন্তু একটু বিপ্লবী পরামর্শ দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতিকে সরাসরি নির্বাচিত করা যায় কিনা, আর কয়েকটা মন্ত্রণালয় রাষ্ট্রপতির অধীনে দেওয়া যায় কিনা, এবং প্রধান এই বিচারপতির নিয়োগ সহ আরও কিছু কাজ রাষ্ট্রপতিকে দেওয়া যায় কিনা। এখন আমরা যখন দেখলাম যে আমাদের এখনকার যে পদ্ধতি বা সংসদীয় পদ্ধতিতে যদি আমরা রাষ্ট্রপতিকে সরাসরি নির্বাচিত করি বা রাষ্ট্রপতিকে যদি আমরা এভাবে ক্ষমতার অংশীদার বানাই, তাহলে অনেকে মনে করছেন যে বা অনেকের আপত্তি হচ্ছে যে এখানে একটা দ্বন্দ্ব তৈরি হবে, এবং এটা আসলে পরিপূর্ণভাবে সংসদীয় ব্যবস্থা যেটা আমাদের আছে এটা কার্যকর থাকবে না। তো এখানে আপনার কমিশন আমাদেরকে যে অনুরোধটা করেছে, তারা বলছে আপনারা যে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থার কথা বলেছেন এটা অ্যাকচুয়ালি নতুন করে ঝামেলা তৈরি করবে। এখন দেখেন ওনারা কিন্তু একটা প্রস্তাব করেছেন যে একটা ইলেকট্রাল কলেজ বানানোর জন্য, যে উচ্চকক্ষ নিম্নকক্ষের ভোটে রাষ্ট্রপতি হবেন, পাশাপাশি ডিস্ট্রিক্টগুলোতে এক ধরনের কাউন্সিল থাকবে, 15 জন বা 20 জনের একটা নাগরিক সভা থাকবে, এরাও রাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করবে। এটার সংখ্যা সব মিলিয়ে দাঁড়ালে প্রায় 600 650। আপনার ওখানে হবে পার্লামেন্টে হবে 400 আর একে 500 বা 300 আর একে 400, আর প্রায় বাইরে ধরেন না আরো 600-র মতো হবে, প্রায় 1000 লোকের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। সেই নির্বাচন পদ্ধতিতে আপত্তি জানিয়েছে বিএনপি এটাতে আপত্তি জানিয়েছে। আমরা এটার সাথে কিছুটা একমত হয়েছি যে ঠিক আছে, রাষ্ট্রপতি তাহলে অপেক্ষাকৃত বেটার। যে এখন যেটা হচ্ছে যে রাষ্ট্রপতি একটা রাবার স্টাম্পের মতো, এখন রাষ্ট্রপতি একটু মনে করবে যে না, আমি আরো অন্যান্যদের ভোটে, নাগরিকদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। এখন এই জায়গাটায় রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যদি ভারসাম্য করেন, আমাদের সমস্যা হয়েছে কি, আমাদের দেশে যখন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল, কেন আমরা সংসদীয় ব্যবস্থায় গেলাম? সংসদীয় ব্যবস্থা যাওয়ার পরও আমরা দেখছি যে প্রধানমন্ত্রী আসলে রাষ্ট্রপতির মতোই ক্ষমতা প্রয়োগ করছেন, একক ক্ষমতা প্রয়োগ করছেন, এবং উনি অল ইন অল হয়ে যাচ্ছেন। তাহলে লাভটা কি হলো? আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে
পার্লামেন্টারি সিস্টেম গিয়ে তো খুব বেশি লাভ হয় না। বরং আমাদের মুজিবুর রহমান মঞ্জু, নীলুফার চৌধুরী মনি, আপনারা বারবারই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলে এসেছেন, কিন্তু সেটা আসলে বাস্তবায়ন কিভাবে করবেন? যেহেতু একই ব্যক্তি 2 মেয়াদে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই প্রস্তাবের সঙ্গে একমত নয় বিএনপি, এবং একবার বিরতি দিয়ে বিএনপি চাইছে পুনরায় আবার প্রধানমন্ত্রী হতে পারবে। বিগত সময় আমরা যেমনটি দেখেছি যে একচ্ছত্র ক্ষমতা বলে কিভাবে একজন ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছিলেন। দেখেন, একচ্ছত্র ক্ষমতা বলে কিভাবে হয়ে উঠেছিলেন এটা ঠিক। এটা যদি বিরোধী দল না থাকে, যদি সত্যিকার নির্বাচন না হয়, যদি আপনার ছায়া সরকার না থাকে, যদি আপনার একই দল অ্যালায়েন্স করে, যেটা করেছিল। তো এখন বিএনপি যে কথাটা বলেছে, এখানে বিএনপির কতটুকু করার আছে? বলেছে না যে গণতন্ত্র হচ্ছে পৃথিবীর খারাপ একটা রাজনীতি তন্ত্র, কিন্তু অন্য অন্য মানে এইগুলো সিস্টেম এর চেয়েও খারাপ, যে কারণে আমরা গণতন্ত্রটাকেই আমরা মেনে নিয়েছি। এখন এই গণতন্ত্রের মধ্যে রাষ্ট্র পরিষদ শাসিত সরকার, মন্ত্রী পরিষদ শাসিত সরকার, 2টা সরকার আছে। আপনার যেটা মঞ্জু ভাই বলছে যে যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল তখন রাষ্ট্রপতি একছত্র ক্ষমতার অধিকারী, ছোট জগন্নাথ ছিল প্রধানমন্ত্রী, তার নামও অনেকেই জানতো না, মনে থাকতো না। ঠিক ওরকমই যখন মন্ত্রী পরিষদ সংসদীয় সরকার, তখন কিন্তু রাষ্ট্রপতি কে বা কারা, তার কাজ কি, এগুলা মানুষ জানেও না। নামের সঙ্গে মহামান্য বলে যে নামে তালপুকুর, কাজে ঘটিয়ে ডুবে না। তা তাদের অবস্থা, মহামান্য না বললে বিরাট অপরাধ হয়ে যাবে, কিন্তু তার কোনো কাজ নাই, তার কোনো কাজ নাই। আমি একবার আব্দুল হামিদ সাহেবের সঙ্গে আমরা দলীয়ভাবে দেখা করতে গেলাম, বিরোধী দল হিসেবে বিএনপি। তখন ওনাকে বললাম, স্যার কেমন আছেন? উনি বলে যে কেমন আর থাকবো, উনি একজন মেজর জেনারেল, ওনার যিনি পিএস, ওনাকে দেখায় বললেন যে একটা ডিম তাও পরিপূর্ণ খাইতে পারি না, উনি অর্ধেক খায় দিলে আমি খাই, নইলে খাইতে পারি না। যদিও উনি হেসে হেসে কথাটা বলছিলেন, কিন্তু ঘটনাটা কিন্তু কিভাবে যেন ওনার সঙ্গে মিলে যাওয়া, এটা ওনার নিরাপত্তার জন্য করা হয়, কিন্তু ঘটনাটা সত্যিকার অর্থে মানে আভ্যন্তরীণভাবে কিন্তু এটাই সত্যি। একটা রাষ্ট্রপতির ওই ধরনের ক্ষমতা থাকে না। এখন আপনি মন্ত্রী পরিষদ শাসিত সরকার রাখবেন, আবার রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতা বন্টন করবেন, 2টা কেমন জানি সাংঘর্ষিক হয়ে যায়। আপনাকে ওইখানে তাহলে চেঞ্জ করতে হবে, ওইখানে আপনার মধ্যম পন্থা কি চেঞ্জ করবেন? আর না হয় আপনার সবাই মিলে ঐক্যমত্য থাকতে হবে। ঐক্যমত্য যদি কথা বলেন, বিএনপি 694টার মধ্যে 5 শতাধিক ঐক্যমত্য হয়েছে, 73টা নিয়ে তারা আপত্তি জানিয়েছে, সম্পূর্ণ আপত্তি না, আপত্তি জানিয়েছে, এটা না, এটা না, বলে নাই যে এটা বানবই না, তা বলে নাই, এটা আলোচনা সাপেক্ষে, একবার না পারিলে দেখো শতবার, তাই না? তো এখন এটা নিয়ে তারা বসতে পারে। বিষয়ে বিএনপি একমত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে তাদের আবার দ্বিমত রয়েছে, সেই আলোচনায় ফিরবো। নীলুফার চৌধুরী বলি, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা, আমরা আবারও ফিরছি আলোচনায়। নীলুফার চৌধুরী বলি, যে আলোচনায় আমরা ছিলাম, জি আবার প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে বিএনপি একমত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে তাদের মতভিন্নতা রয়েছে। এটা থাকতেই পারে, নির্বাচন পদ্ধতি নিয়ে মতভিন্নতা না থাকলে একটা গণতন্ত্র হলো কিভাবে? গণতন্ত্রে এক একজনের মত এক এক রকম থাকবে, তো সংখ্যাগরিষ্ঠ মতকে একখানে রাখবে, এটাতে আমি ওরকম খারাপ কিছু দেখছি না। আপনি যেভাবে মতভিন্নতাটা কি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে যে উচ্চকক্ষে যে নির্ধারিত হবে সে বিষয়টি নিয়ে নিশ্চয়ই, সে বিষয়ে তারা সংখ্যানুপাতিক নিম্নকক্ষ উচ্চকক্ষকে আপনার নির্বাচিত করবে, তারপরে 105 জন মনে হয় ওখানে নির্বাচিত হওয়ার জন্য বিএনপি যেটা আমাদের সাথে যেটা নিয়ে দ্বিমত, আমরা বলেছি এটা ভোটারের রেশিও হিসেবে এটা হবে, আর বিএনপি বলছে না পার্লামেন্টের সিটের রেশিও আকারে হবে, যেটা এখন হচ্ছে আর কি। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যেমন নারীদের 50টা আসন আছে না, এটা হয় পার্লামেন্টের সিটের রেশিও অনুসারে, একজন প্রস্তাবনা করে, একজন সমর্থন করে, ভোট 6 জন, প্রতি 6 জন এমপিতে একজন এমপি একজন হয়। তো আমরা যেটা বলেছি যে না, নিম্নকক্ষে আপনার যেটা ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেমে হবে, বাট উচ্চ কক্ষেরটা হবে যেই দল যত ভোট পেয়েছে সেই আলোকে সে রেশিওটা হবে সংখ্যানুপাতিক। তো এই জায়গাটা আমি মনে করি বিএনপির দ্বিমত হওয়ার তো কোনো মানে আমি কোনো কারণ দেখি না। আমি মনে করি এটার সাথে একমত হওয়াই বরং ভালো হয়, কারণ তাহলে উচ্চ কক্ষে কিছু অন্যান্য দলগুলো কিছু সুবিধা পাবে।
তো এই জায়গাটাতেই আমি মনে করি যে লাস্টে যেটা বলেছে, যদি সংখ্যানুপাতিক দেয়, ওই যে যেটা বললেন মঞ্জু ভাই, যে কিছু হয়তো পাবেন, কিন্তু বিএনপির যেটা আছে, বিএনপি যদি এমপি হয় সর্বোচ্চ, তাহলে বিএনপি এখানে বেশি পাবে এমপি হিসেবে যদি ভোট কাস্ট হয়। আর যদি এমপি হিসেবে না হয়ে সংখ্যানুপাতিক হয়, তাহলে কিছু ভোট অন্যরা কিছু পেয়ে যাবে যারা একটা এমপিও পায় নাই। কিন্তু সমস্ত বাংলাদেশে ভোট মিলে যদি অন্তত পক্ষে একটা উচ্চকক্ষের যদি সদস্য নিয়োগ করতে পারে, এটা হলো তাদের প্লাস। এটা একটা প্র্যাকটিক্যাল। বাংলাদেশের বাস্তবতা আসলে দ্বিকক্ষ আইনসভার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে, সেই সঙ্গে জটিলতা নিয়েও আসলে প্রশ্ন তুলছে কেউ। আমরা তুলেছিলাম, আমরা দ্বিকক্ষ পার্লামেন্টের ব্যাপারে আপত্তি তুলেছিলাম কয়েকটা কারণে। প্রথমত একটা তুলেছিলাম যে উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা দ্বন্দ্ব হতে পারে, কারণ আমাদের দেশে তো যে কালচারের, আমরা তো ভয় পাই, আমরা চাই আমরা ব্রিটেন হয়ে যাই, আমরা চাই আমরা আমেরিকা হয়ে যাই, কিন্তু আমাদের দেশে তো ব্রিটেন আমেরিকা বা ইউরোপের মতো তো আমাদের সেই ফ্যাসিলিটিটা নাই, যার কারণে আমরা হতে চাই কিন্তু বারবারই পদে পদে আমাদের এই বাধাটা আসে। এখন এখানে যেটা হচ্ছে যে আমাদের দেশে দেখেন 50টা, যে উনি যেটা বলেছেন, উনি কিন্তু সংরক্ষিত নারী এমপি ছিলেন। কেন উনি সংরক্ষিত নারী হতে চান না? কারণ সংরক্ষিত নারীতে গতবার দেখা গেছে আওয়ামী লীগ এমন এমন লোকদেরকে সংরক্ষিত আসনে প্রার্থী দিয়েছে, মানে নমিনেশন দিয়েছে, যেহেতু কোনো এমপিকে নমিনেশন দিতে পারে না, তার বউকে দিয়েছে। কেউ হয়তো শেখ হাসিনার খুব মানে পার্সোনালি ওনাকে খুব সেবা শুশ্রূষা করেছে, সেই কোটা দিয়েছে। তো এখন আমরা আশঙ্কা করছি যে উচ্চ কক্ষটাও এরকম হয়ে যেতে পারে, যে আমার খুব পরিচিত, ধরেন আপনি আমার খুব পরিচিত একজন টক শো প্রেজেন্টার, আমার কাছে মনে হলো যে আপনাকে আমি দিয়ে দিলাম। একজন ভালো শিল্পী, আমার খুব ওনার গান পছন্দ, আমি ওনাকে দিয়ে দিলাম। এই যে রিহেবিলিটেশনের জায়গাটা, এই নেচার যদি বদলে না যায়, তাহলে উচ্চকক্ষ তো ফাংশন করবে না। এখানে উচ্চকক্ষটা বলা হচ্ছে এই জন্যই যে যারা সাধারণত এই ইলেকট্রাল সিস্টেমে, এই আমাদের যে প্রচলিত ব্যবস্থা আছে, এখানে ভোটে হতে পারেন না, বাট হাইলি কম্পিটেন্ট লোক, উনি এক্সপার্টাইজ আছে ওনার, উনি সংবিধান বিশেষজ্ঞ, উনি স্ট্রাকচার বুঝেন, উনি স্থাপত্যবিদ্যা বুঝেন, উনি পরিকল্পনা বুঝেন, সব ধরনের লোকের একটা সমাগম ঘটানোর জন্য এটা রাখা হয়েছে, যাতে উচ্চকক্ষ আর নিম্নকক্ষের এই জিনিসটা ব্যালেন্স হতে পারে। আমরা মনে করছিলাম, আমরা এখনো আশঙ্কা এটা বোধ করি যে এটা যদি প্রপারলি নমিনেশনটা না হয়, প্রপারলি যদি উচ্চকক্ষটাকে সেভাবে আপনার রিহ্যাবিলিটেশন সেন্টার বানানো না হয়, তাহলে এটা ওয়ার্ক করবে। সেই জন্য আমাদের সাথে যেটা কমিশনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ওনারা আমাদেরকে বলেছেন আপনারা এটার ব্যাপারে ভোকাল থাকেন, আমরাও বলেছি আপনারাও এটা নিয়ে ভোকাল থাকেন। তাহলে পলিটিক্যাল পার্টিগুলোর উপরে প্রেশারটা থাকবে, ওনারা যাতে কোনো অযোগ্য বা ওই ধরনের খাতিরের লোককে এখানে দিতে না পারেন। এটাই ছিল আমাদের কনসার্ন। সংস্কারের বিষয়ে আমরা দেখছি যে সংবিধান নিয়ে একটা বড় ধরনের বিতর্কের জায়গা তৈরি হয়েছে, যেখানে আসলে এনসিপি বলছে যে সংবিধান সংশোধন করতে হলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, এজন্য গণভোট নিতে হবে। হ্যাঁ, গণভোটের বিধান তো আমাদের ছিল, গণভোটের বিধান ছিল, এবং গণভোটের বিধানটা ফিরিয়ে আনার জন্য এখানে যারা প্রস্তাব দিয়েছেন আমাদের কমিশন, তারা কিন্তু গণভোটের বিধানটা রেখেছেন যে কনস্টিটিউশনকে যদি অ্যামেন্ড করতে হয় তাহলে গণভোট লাগবে। প্রথমত পার্লামেন্টে পাশ করতে হবে, দেন এটা গণভোটে দিতে হবে। গণভোটে দেওয়ার পরেই কনস্টিটিউশনটা অ্যামেন্ড করা যাবে। আমাদের যেটা সমস্যা হচ্ছে, কনস্টিটিউশনকে তো 17 বার আমরা কাটাছাড়া করেছি, তো ফলে কনস্টিটিউশনের কিন্তু এখন ওই অ্যামেন্ডমেন্ট আবার যেটা ফিরিয়ে আনে, এটা হচ্ছে যে সমস্যা। এখানে ইনডেমনিটি দেওয়া হয়, ইনডেমনিটি প্রত্যাহার করা হয়, এখানে একটা আইন মানে একটা বিধান যুক্ত করা হয়, আবার বাতিল করা হয়। এই জন্য আমরা বলেছি যে সংবিধানকে ছোট করতে হবে, সংবিধানে অযাচিত বিষয় ঢুকানো যাবে না, আর সংবিধান মানে পরিবর্তনের বা সংশোধনের জায়গাটাকে গণভোটের জায়গায় নিতে হবে। এনসিপির সাথে বিএনপি বা অন্যান্যদের যে বিতর্কটা হচ্ছে, যে দেখেন আমাদের কনস্টিটিউশন এখন যে জায়গায় আছে, আমি এটা বহু জায়গায় বলেছি, আবারও বলছি, কনস্টিটিউশন আমাদের যে জায়গায় আছে, এই জায়গায় তো কোনো অন্তর্বর্তীকালীন সরকারের বিধান নাই, আছে নাই তো। এখন যেভাবে রাষ্ট্র চলছে, এখন যে পদ্ধতিতে রাষ্ট্র চলছে, এটা তো আমাদের সংবিধান, আধা সংবিধান মানছি আমরা, আধা সংবিধান মানছি না। তাহলে যে জায়গাটা আমরা মানছি না, এই জায়গাটাকে তো একটা অ্যামেন্ডমেন্ট করতে হবে, এই জায়গাটাকে তো একটা বৈধতা দিতে হবে। এর পাশাপাশি আমাদের যে সংস্কারের প্রস্তাবগুলো আছে, বিএনপি বলছে যে এগুলো আমরা পার্লামেন্ট হওয়ার পরে এগুলো আমরা সংশোধন করব। আচ্ছা, বিএনপি পার্লামেন্টে গেলে বিএনপি যে 2/3 মানে আপনার পাবে, ভোট পাবে বা আসন পাবে, এটার কোনো নিশ্চয়তা আছে? বা আমরা এখনই যেভাবে দ্বিমত পোষণ করছি, পার্লামেন্টে যাওয়ার পরে যদি বিএনপির যদি একক 200 মানে 2/3 আসন না থাকে, তাহলে অন্যরা যদি সাহায্য না করে, তাহলে তো কনস্টিটিউশন আর চেঞ্জ হবে না, এভাবে থাকবে। তাহলে তো প্রথম ডক্টর ইউনূসের ফাঁসি হবে,
রাষ্ট্রদ্রোহী হিসেবে। নীলোফার চৌধুরী বলি, এই সংকটগুলো নিয়ে বিএনপি কি ভাবছে? বিএনপি, আপনি যেটা মঞ্জু ভাইয়ের সঙ্গে এখানে সম্পূর্ণই আমি দ্বিমত প্রকাশ করছি, এই কারণে যে গণভোটের দরকার হতো যদি আপনার সংবিধানে কোনো সমস্যা থাকতো। সংবিধানে তো কোনো সমস্যা নাই, সংবিধান যে কথা বলছে আমরা পালন করি না। সমস্যাটা আমাদের মধ্যে, যেটা লাস্টে মঞ্জু ভাই বললেন যে অর্ধেক আমরা করতে পারি অর্ধেক করতে পারি না, সেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা করতে পারি না সেটা সবাই বসে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আর একটা সংবিধান 54 বছরের বাংলাদেশে একটা সংবিধান 17 বার কাটা ছেঁড়া হতে পারে তাদের মতো করে, আবার অবিকৃত হিসেবে আবার ফেরত আনা যায়, যেটা আপনার তত্ত্বাবধায়ক নিয়ে একবার কাটলো, আবার তত্ত্বাবধায়ক বাতিল করে দিল, আবার কিন্তু তত্ত্বাবধায়কটা আবার ফিরে আসলো। সো সেটার জন্য আপনার মানে লুম বাঁচতে গাও জ্বর করার তো কোনো দরকার নাই, আপনি সম্পূর্ণ বেঁচে ফেললে তো হবে না। তা আমাদের কথা হলো যে এটার জন্য গণভোটের কোনো দরকার নাই, কারণ আমরা সংবিধান সম্পূর্ণরূপে পরিবর্তন করতেই চাই না, যেটা এনসিপি সম্পূর্ণরূপে তারা সেকেন্ড কি রিপাবলিকের কথা বলছে। বেগম খালেদা জিয়া বলেছিলেন ক্ষমতা এলে বেগম খালেদা জিয়া বলেছিলেন ওই কথাটা, যেটা তত্ত্বাবধায়কটাকে তারা আবার সংশোধনী করে যখন উঠিয়ে দিল, তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এটা কিন্তু সংবিধানের কথা বলে নাই, বলেছে ওইটাকে ইন্ডিকেট করে, এবং বিএনপি ক্ষমতায় আসার আগেই ওইটা কিন্তু ছুঁড়ে পড়ে গিয়েছে। সো আরও যেগুলো আছে এইসবের জন্যই তো বিএনপি বসছে, অন্য দল বসছে, আপনারা বসছেন, এবং সরকার, বর্তমান সরকার চেষ্টা করছে। আমরা তো সংস্কারকে অগুরুত্ব দিচ্ছি না। বিএনপি নিজেই 31 দফা আজকে থেকে 2.5 বছর আগে বের করেছে, এত সরকারি নিষ্পেষণের পরেও, এবং বিএনপি টু বি কন্টিনিউ আপনার সমস্ত দেশব্যাপী আপনার সেমিনার করছে, এখনো সেমিনার হচ্ছে। তো এই জায়গাগুলো বিএনপি যেটা করছে, বিএনপির ওইখানে তুলনা করে দেখেন বিএনপি ওই জায়গায় কোনটা খারাপ বলছে সেটা নিয়ে আপনারা আলোচনা করেন। নীলোফার চৌধুরী বলি, মুজিবুর রহমান মঞ্জু স্পষ্টভাবে যেটা বলছিল যে 17 বার কাটাছেঁড়া করা হয়েছে আমাদের সংবিধান। আমরা দেখেছি যে দল ক্ষমতায় গিয়েছে তাদের সুবিধা মতো সংবিধানকে সংশোধন করেছে, যৌক্তিক সংশোধনীতে তো আমরা পৌঁছাতে পারি। আমি আপনাকে একটা কথা বলি, আপনার কথার যুক্তি আছে, মঞ্জু ভাই ঠিক বলেছেন, অনেকে সুবিধা মতো করেছেন, সবাই করেছেন তা ঠিক না, তবে আপনার অনেকের মতো করেছেন, আগামীতে অনেকেই যে অনেকের মতো করবেন না এটা আপনি কিভাবে বলেন? সেকেন্ড রিপাবলিক হলো ধরেন, তারপরে যে করবেন না এটা আপনি কিভাবে বললেন? আপনি মনে করেন যে রাজনীতিবিদরা খারাপ বলে, রাজনীতিবিদরা এই করে ওই করে, ঘুষ খায়, এটা করে ওইটা করে, এটার জন্য বাচ্চাদের দিয়ে এনসিপি হলো, সরকারের মদতপিষ্ট। বাচ্চারা কি করলো? সেই ওরা কিচ্ছু বোঝে না, কিন্তু টাকাটা ঠিক বুঝে। আপনি গতকালকে দেখলাম যে বই নিয়ে কাহিনীতে 100 কোটির উপরে আপনার ধরা পড়ে তাকে বহিষ্কার হতে হয়েছে প্রাথমিকভাবে। আবার আজকে দেখলাম একজন নামকরা মন্ত্রী উপদেষ্টা, তার পিএস 300 কত কোটি টাকার সুইজারল্যান্ডে বাড়ি করেছে, কোথায় কোথায় টাকা পাচার করেছে। এটা কিন্তু ইতিমধ্যে বিএনপিরও কিন্তু 3000-এর অধিক সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে। আমি আপনাকে কি বললাম? আমি বললাম আমরা তো ঠিক আছে, আমাদের সমস্যা আছে, রাজনীতিবিদরা খারাপ, সমস্ত রাজনীতিবিদরা খারাপ বললে তারা বাচ্চা দিয়ে কমিটি বানালো। আরে বাচ্চা আপনার যার কাছে আপনি রাখতে গেলেন সেই তো আপনার রক্ষক ভক্ষক হয়ে গেল। প্রথম দিনই এরকম 1 মাসের মধ্যে 200, 300, 500 কোটি টাকা কি চারটিখানি কথা? বিএনপি বা আপনি পতিত আওয়ামী লীগের কথা বলেন, স্বৈরাচার, প্রথম দিন এসে কি এই কাজ করছে? যারা এরা এই টুকটুক পোলাপান, এত সাহস, এত হার্ট, এত পর্দার অন্তরালে কি করতে নির্বাচন, সেটি নিশ্চয়ই আমাদের জানার কথা না। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে এক লাইনে যদি শেষ করেন। যেটা নীলোফার আপা তুলেছেন কথাটা, একটা হচ্ছে যে দেখেন কয়েকটা সামরিক অভ্যুত্থান হয়েছে, আমাদের কয়েকটা গণ অভ্যুত্থান হয়েছে। সংবিধানে কোথাও সামরিক অভ্যুত্থানের কথা লেখা নাই, গণ অভ্যুত্থানের কথা লেখা নাই, কিন্তু এগুলোর মাধ্যমে ক্ষমতার বদল হয়েছে আমাদের এখানে। ফলে এটা যেমনি সত্য যে সংবিধান পরিবর্তন করলেও আবার ঝামেলা আসবে, এটাও যেমন সত্য, আবার এই সংবিধান কিন্তু তার কার্যকারিতা হারিয়েছে। কারণ একটা জিনিস হয় না, একটা বাসায় আপনি কাটাছিড়া করতে করতে এই বাসা বসবাসের অনুপযোগী হয়ে গেছে, এই জন্য পরিবর্তনের কথা সংশোধনের কথা এখানে শুধু সংস্কার দিয়ে শেষ হবে না, আপনাকে টোটাল পলিটিক্যাল সংস্কার, সাংবিধানিক সংস্কার এবং রাষ্ট্রকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।